স্যার বন্ডের। না, আপনার কথা হচ্ছে স্যার যে লাইসেন্স নিতে তো প্রতিষ্ঠানটা নিবে। সিএনএফ কি এটা ইম্পোর্টার নিবে বা এক্সপোর্টার নিবে। কেন উনি কেন সিএনএফ কেন লাগে? এটা তো ইন্ডাস্ট্রি গুলো নিবে, তাই না? আচ্ছা সিএনএফ তো নরমালি আমার মনে হয় যে আসার কথা না। তারপরে যদি দেশে গেছে। সিলেবাসে আছে কিছু করার। আচ্ছা সিলেবাসে তো আছে। সিলেবাসে কেন আছে সেটা শুনেন। আমদানিকারকের বন্ডের যে ব্যক্তি, সেই ব্যক্তি আসলে কিভাবে পণ্য খালাস করবে, তার লাইসেন্স থাকতে হবে কিনা, তার প্রাপ্যতা থাকতে হবে কিনা, তার বন্ডিং মেয়াদ থাকতে হবে কিনা, টার্মগুলো বোঝেন। এগুলো যদি না থাকে, একজন সিএনএফ যদি তার কাছে কাজ নেয় আর তাকে যদি প্রশ্ন না করে যে আমার এই কাগজ দেন, নাহলে তো খালাস হবে না, জি। তাহলে উনি কিভাবে কাজ করবে? লাগবে। এখন বলেন যে লাগবে কিনা বলুন। লাগবে অবশ্যই। এখন বুঝছেন, জি স্যার। লাইসেন্স তো লাগে না, কিন্তু ওর লাইসেন্সের কপি তো আপনার কাছে লাগতে হবে। ওর কাছে ওর কতটুকু প্রাপ্যতা আছে, কতটুকু কি আছে, সব আপনার কাছে থাকা লাগবে। পাসবই আপনার কাছে একটা থাকবে। পাসবই একটা থাকবে। কারণ এটার মধ্যে সই স্বাক্ষর তো সব আপনিই নেবেন। ও কি আসে বন্দরে বা কাস্টমসের কাছে যায়? তাহলে এগুলো যদি আপনি না জানেন যে সরাসরি রপ্তানিমুখীর কি কাজ, প্রচ্ছন্নের কি কাজ, ডিপ্লোম্যাটিকের কি কাজ, ও কিভাবে লাইসেন্স নিছে, এটা যদি না জানা থাকে আপনি কাজ করতে পারবেন না। দিস ইজ নট ইউর লাইসেন্স, বাট আপনার সাথে রিলেশন তো আছে। রিলেশন জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই লাইসেন্স প্রদান এটা একটু দেখেন, লাইসেন্সের সাথে কি কি দলিল দিতে হবে। এই একটাই, ঠিক আছে। লাইসেন্সের মেয়াদটা খালি জানেন ৩ বছর। আর লাইসেন্স টাকা লাগে কত? দেখেন যে আপনার যে ১০,০০০ টাকা করে নবায়ন ফি লাগে, এই ৩ বছর পর পর। এটা দিয়ে যদি আর কিছু প্রয়োজন নাই না, শেষ এটা। বিডি নাম্বার দিয়ে লিখতে চাইলে না, বিধি নাম্বার দিবে না। বলবে যে বন্ড লাইসেন্সের জন্য কি কি দলিল দাখিল করতে হয়। ঠিক আছে? কোন কোন ব্যক্তি বন্ড লাইসেন্স নিতে পারেন, এইভাবে প্রশ্ন আসবে। এছাড়া আর কিছু আসবে না। এই যে কাগজ, লাইসেন্সের যে কাগজ তফসিল ২ এ, এখানে দেখবেন যে ২২ টা কাগজ আছে। তার মধ্যে ৭-৮ টা লিখে দিয়ে নেই। দেখেন ২২ টা কাগজ আছে। একটা ডিলিট করেছে, ২১ টা আছে। একটা বাতিল করছে। ঠিক আছে? ওই স্টার সিনেমা ওটা বাতিল করছে, এখন ছিল একটা। ওকে? এটা ৪-৫ টা দাখিল করছি, ওগুলো এর সাথে আছে। এই শীটটা কি করব? এটা এসআরও ডাইরেক্ট ডাউনলোড করেন না। আমি তো আপনাদের স্ক্রিনশট নিতে বলছি প্রথমে। হ্যাঁ, হ্যাঁ নিয়েছি। ওইটা ডাউনলোড করেন। আর বইতে আমি বলছি লেখেন, বই হলে আমার বইয়ের রেফারেন্স লেখেন আবার। কাস্টমস এসআরও সিপিসি হ্যান্ডবুক। আমি তো দিছি আপনাদের রেফারেন্স। স্যার বডি রিলেটেড তো বইয়ের মধ্যে রাখতে ওই একটাই এরকম একটা লেখেন না, কাস্টমস এসআরও সিপিসি হ্যান্ডবুক। শুধু করে লেখাই আছে কাস্টমার। এই যে দেখেন, এই বইয়ের নাম এই যে বাম পাশে লেখা আছে এই বইতে। এবং এই বইয়ের পৃষ্ঠা যে ৩৬৪ নম্বর পৃষ্ঠা চলছে। আর টোটাল ৬-৭ আপনার কাছে বই থাকলে বলতাম যে এত পৃষ্ঠা বার করেন। বুঝাতে পেরেছি? হ্যাঁ। সেকেন্ডটাতে আসেন, বন্ড বিধিমালা। এটা সবার লাগবে। এখন আর বলতে পারবে না লাইসেন্স দিয়ে কি করবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটার মধ্যে দেখেন কি কি পড়বেন। প্রথমে বলি বন্ডিং মেয়াদ, বন্ডিং মানে ট্রান্সফার, সম্পাদন সবকিছু পড়তে হবে। স্যার এটা সব করতে গেলে ৬ মাস লাগে। স্যার এক মিনিট একটু জেনারেল বন্ড সম্পর্কে বলুন। হ্যাঁ? জেনারেল বন্ড কথা ও জেনারেল বন্ডটা শুনুন। জেনারেল বন্ড কি? জেনারেল বন্ড হলো, দেখেন বাংলাদেশে কিছু হোম কনজাম্পশন বন্ড আছে। যেমন বন্ড মানে তো পণ্যটা ডিউটি ফ্রি আইনা পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করে দেবে। এটা হলো বন্ডের মূল থিম না? এর মধ্যে আবার একটু বিচ্যুতি আছে। ভিডিএসটি দিয়ে যেমন বিচ্যুতি ট্যাক্স আদায়ের জন্য, এখানে বিচ্যুতি হলো যে সরকার গভর্নমেন্টকে ব্যবসায়ীকে সুবিধা দিবে কিছু, ব্যবসায়িক স্বার্থে। কিরকম সুবিধা দিবে? ধরেন যে ঠিক আছে, তুমি ১০ টন গুঁড়া দুধ নিয়ে আসছো, যেমন ড্যানিশ। ঠিক আছে, এখান থেকে ১০ টনের ট্যাক্স দিতে হবে না। ১ টন ওয়্যারহাউস থেকে বাইর করে প্রোডাকশনে পাঠাবে, ১ টনের ট্যাক্স দিবে। কিন্তু মেয়াদ ৬ মাস। বুঝাতে পারছি? যেমন ওই যে ব্যাট বিসি সিগারেট আছে, বেনসন এন্ড হেজের সিগারেট, ওদের এই সুবিধা আছে যে ডেনিশ বললাম। তারপর তেলের ক্ষেত্রে বলে না যে তেল তাই না, আগে জাহাজের পেটের মধ্যে পান ঢোকায়া নিষ্কাশন করে আগে ট্যাঙ্কে নিয়ে নেয়, কিন্তু ট্যাক্স দেয় না। কিন্তু এবার ওখানে দেখি যে পদ্মা মেঘনা যমুনার যে ডাক আছে, ওটার মধ্যে যখন দেয় তখন ট্যাক্স নেয়। এই যতটুকু বার করে অতটুকু ট্যাক্স দেয়। হ্যাঁ, আসল ভাই বলেন।
আলহামদুলিল্লাহ, আমি ক্লাসে আছি, বলেন দ্রুত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি জেনারেল বন্ড বুঝতে পারছেন? জেনারেল বন্ড কি? জেনারেল বন্ড মানে বাংলাদেশের মানুষ ব্যবহার করবে, কিন্তু নট ফরেনার। এই জন্য ট্যাক্স হবে যেতটুকু করে কনজাম্পশনে আসবে অতটুকু করে। যেতটুকু ওয়ার হাউসে থাকবে ওইটুকুর উপরে না, কিন্তু ওয়ার হাউসের টুকু বন্ডের আওতায় থেকে যাবে। তবে 6 মাস যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আবার ফুলটুকুর উপর ডেবিট। তখন ওর মেয়াদ বেশি দিন না, মাত্র 6 মাস। অন্যগুলোর জন্য 24 মাস, 48 মাস। দেখেন, তিনটা মেয়াদ আছে, 4 ধরনের: 6 মাস, 12 100% রপ্তানির মধ্যে। পুরা বন্ড নিয়ে আলোচনা আছে। তাহলে এই একটা হোম কনজাম্পশন বাদ দেয়, বাকি সবটি। বুঝতে পারছেন? আচ্ছা, হোম কনজাম্পশনের মধ্যে আরেকটা আছে, কিন্তু ডিউটি ফ্রি শপও আছে। কিন্তু ডিউটি ফ্রি শপ ওই যে এয়ারপোর্টে দেখেন যে ডিউটি ফ্রি শপ, মদের দোকান, গুলশানেও একটা আছে, দিয়ে আছে না? ওর কাজ কিন্তু বাংলাদেশের লোকের কাছে বেচা না। ওর কাজ হচ্ছে বিদেশি লোক পাসপোর্টধারী আসবে তার কাছে বিক্রি করা। কিন্তু ও যে বিদেশি কারেন্সিতে কিনবে ডলার দিয়ে, তাহলে রপ্তানি হলো না? কারণ সে কি বাংলাদেশি লোক? তাহলে তার কাছ থেকে বিক্রি করে যে একটা টাকা পাইলেন বিদেশি কারেন্সি, তাহলে রপ্তানি হয়ে গেছে না? যদিও সে বাংলাদেশের স্থানে কিনেছে। কোন স্থান? বন্ডেড এরিয়া। বন্ডেড এরিয়া ইজ নট বাংলাদেশ। যেমন বলেছিলাম আপনাদের গত ক্লাসে, মনে আছে না? ইপিজেড কি বাংলাদেশ? তারপরে জাহাজে কর্ণফুলীতে ভিড়ে, জাহাজের জায়গা কি বিদেশ? বাংলাদেশ? যেখানে এয়ারপোর্টে বিমান ভিড়ে, ওই জায়গাও বাংলাদেশ না। যারা ট্রানজিটে বসে থাকে দেখবেন ওই পারে, তারা বাংলাদেশ না। আপনিও যদি বিদেশে যাওয়ার জন্য যারা গেছেন, এয়ারপোর্টে যেই ইমিগ্রেশন একটা সিল মাইরা ওই পারে যে বসবেন দোতলায়, আপনি আর বাংলাদেশি না, বিদেশে চলে গেছেন। বাংলাদেশে না, বাংলাদেশে নাই। বুঝতে পারছি আপনি বিদেশে আছেন। না, এখন যদি ক্যান্সেল হয়ে যায় তখন তো ক্যান্সেল করলে তো কি ক্যান্সেল? মানে মানে ফ্লাইট ক্যান্সেল। ফ্লাইট ক্যান্সেল করলে ওনাকে আবার ফ্লাইটে যাইতে দিবে। কিন্তু যদি বলে যে না বাংলাদেশে থাকা লাগবে, তাহলে আবার পাসপোর্টের মধ্যে আবার অ্যারাইভাল সিল মারতে হবে। কারণ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে তো। কথা বুঝুন, ওখানে ইমিগ্রেশনে এসবিআই পুলিশ ওনাকে ডিপার্চার সিল মেরে দিছে। তার মানে উনি বাংলাদেশে নাই, কিন্তু অলরেডি রেকর্ডেড যে হি ইজ নট ইন বাংলাদেশ। সার্ভারে তাই বলে। আমি বুঝাতে পারছি? উনি আবার আসতে পারবে যদি ওরকম কোনো কেস হয়। উনি তো বাংলাদেশি মানুষ, সিটিজেন তো। উনাকে আবার ডিপার্চার সিল থেকে অ্যারাইভাল সিল মেরে তারপর ঢুকতে হবে। ওটা আবার ওই সার্ভারে রেকর্ড হবে। তখন বুঝবেন আমি বাংলাদেশে আছে। ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণের মেয়াদ, এই মেয়াদটা আমার দুইটা জিনিস পড়বেন। বিধিতে খুব বেশি পড়বেন না, একটা দুইটা টপিক পড়বেন। মেয়াদটা দেখেন কি পড়বেন। এই যে দেখেন, ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণের মেয়াদ 24 মাস, 12 মাস, যেটা মুখস্থ বলে ফেললাম তখন, সেটাই বিধি 3। এই যে এসআর নাম্বারটা একটা স্ক্রিনশট নেন, 2211। আর এটার বিধি 3টা, খালি একটা প্যারা পড়বেন। আমার বইতে, এই বইতেও দেখেন তাও প্রশ্নের উত্তর দেওয়া আছে, কাস্টমস অ্যাকাউন্টে। এটা এইটুকুর উপরে দেওয়া আছে, বন্ডের চ্যাপ্টারে দেওয়া আছে, পড়ে নিন। ওকে, এই ছোট ছোট অ্যান্সার কিন্তু দেওয়া আছে। এই বইয়ে পড়লে অনেকগুলো প্রশ্ন কভার করবেই, করবে না তা না। এবং এই বিধি থেকেই দেওয়া, এক থেকে না, কিন্তু যাতে আপনাদের অ্যান্সার করতে সুবিধা হয়। বোঝাতে পেরেছি? আচ্ছা, মেয়াদ হ্রাস বৃদ্ধি চেয়ে বড় বিষয় হলো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কই জানো, খুঁজে তো পাই না রে ভাই এত তাড়াতাড়ি। এটা হলো মেয়াদ, আর এটা হলো ওই যে বন্ডিং টাকা, যেটা আর কি 3 কোটি 1 কোটি, সেটা কই? চোখের ফাঁক দিয়ে জানো কোন দিক দিয়ে চলে গেছে। ওটা একটু পড়ে নেন, হ্যাঁ, যে কার কয় টাকা বন্ডিং দিতে হবে। বন্ড দিতে হবে না, বন্ড, তাহলে এটা বন্ড লাইসেন্স কেমন হবে? একজনের 3 কোটি, আরেকজনের 1 কোটি। হ্যাঁ, প্রচ্ছন্ন এখন 3 কোটি হয়ে গেছে। প্রচ্ছন্নের 1 কোটি, ওই যে প্রচ্ছন্ন আর সরাসরি যারা একসাথে আছে তারাও 3 কোটি হয়ে গেছে, আর সরাসরি 3 কোটি হয়ে গেছে। কথা বুঝছেন? আর শুধু প্রচ্ছন্নের 1 কোটি। আরো 2-3টা যোগ করছে কিন্তু এবার, বেজারে যোগ করছে, ওই যে বেবজারে যোগ করছে কিন্তু। আর হলো সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস, 3টা কিন্তু নতুন যোগ হয়েছে, ভালো করে বুঝছেন কিন্তু, এগুলো কিন্তু আগে ছিল না। ঠিক আছে, ওগুলার কয় টাকা সেটাও দেখেন কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, ইউটিলাইজেশন পারমিশন পড়তে হবে, আর ইউটিলাইজেশন ডিক্লারেশন পড়তে হবে। দুইটা 2 এর আছে, কোনটাই দেখে নিন। আমার আর এতগুলা আলাদা করার ইয়ে নাই।
বুঝতে পারছেন? লেখা ফেলেন, খাতার মধ্যে লেখেন অ্যাটলিস্ট। যেটা যেটা বলি সেটা সেটা লিখে ফেলেন। এই যে এই এসআর হলো ইউটিলাইজেশন ডিক্লারেশন, আগেরটাতে ইউটিলাইজেশন পারমিশন ছিল। এটা হলো 213 তে। অর্থাৎ এই 6টা এসআর আপনাদের পড়তে হবে বন্ডের, বাধ্যতামূলক, না পড়লে হবে না। আর একটু এসআর গুলো বলুন। এই 6টা এসআর না পড়লে উনি এই বন্ড জানে না। কথা বুঝছেন? সহজ হিসাব। এছাড়াও ওই যে পেজ নাম্বার দিয়ে দিছি, যে এখানে একটা সাজেশন এখানে আছে সবগুলো এক পাতার মধ্যে। নতুন 3টা বন্ড কি কি দরকার? বেজা আর হলো সেন্ট্রাল বন্ড, সেন্ট্রাল বন্ডের ওয়্যারহাউস। আর ধারা পড়বেন 16 অধ্যায় পুরাটা, হ্যাঁ, এটাও একটু পড়বেন। হ্যাঁ, আর কত? কোনটা স্যার? এই যে এছাড়াটা 214 সরাসরি ও প্রচ্ছন্ন রপ্তানিকারী কর্তৃক বার্ষিক প্রাপ্যতা, অর্থাৎ কি পরিমাণ প্রাপ্যতা পাবে, অর্থাৎ একজন প্রচ্ছন্ন রপ্তানিকারক কতটুকু প্রাপ্যতা পাবে, আর একজন, এখান থেকে অঙ্ক আসলে কিন্তু খুব কঠিন অঙ্ক হয়ে যাবে আপনাদের। অঙ্কটা কেমন, যে ধরেন একজন নতুন আমদানিকারক নতুন বন্ড লাইসেন্স পাইছে, তার মেশিন হচ্ছে 10টা, প্রত্যেক মেশিন 1 ঘন্টায় 10টা করে ড্রেস তৈরি করতে পারে, উনি 3 শিফটে পুরা চলে মেশিন গুলা, তাহলে উনাকে সরকার 1 বছরে কতটুকু প্রাপ্যতা দিবে? 80% হচ্ছে সেটা 80% দিলে হিসাব করে বাইর করতে হবে না? আগে মেশিনের ক্যাপাসিটি কত, নতুন প্রতিষ্ঠান, আমি বুঝতে পারছি না, ক্যালকুলেটর লাগবে না, কিন্তু আপনার পদ্ধতি জানতে হবে। 10টায় 1 ঘন্টায় 10টা 100টা হয়, ঠিক আছে? 100টা 24 ঘন্টায় কত, 2400 হয়, আর এটা আবার 365 গুণ দেয়, কাপড়ের তার 80%। কাপড় যে ঠিক আছে, ওরা 360 দিয়ে গুণ দিতে হবে, 365 দিন না কিন্তু। এই ক্ষেত্রে 360 দিন দিয়ে গুণ করে তার উপর 80% দিয়ে দিবেন। ক্লিয়ার? 365 দিনের হিসাব হবে না 1 বছরে। আর শিফট বুঝবেন, 3 শিফট বললে 24/7। আর যদি বলেন এক শিফট 8 ঘন্টা উল্লেখ করে দেয়, তাহলে একদিনে 8 ঘন্টা ধরে হিসাব করবেন। অর্থাৎ একদিনে 8 ঘন্টা ইনটু 360। ক্লিয়ার? ধারা কোনটা বললেন? ধারা না, যে বিধি। ধারা বলছি 16 অধ্যায়, 16 অধ্যায় পুরোটা। 16তম অধ্যায় হলো এই ওয়্যার হাউস। এখান থেকে কত লেখা আছে বইতে, কত থেকে কত অধ্যায় সূচিতে আছে? শেষ, এগুলো আর নাই। বিএসডব্লিউ স্যার? না, আর বিএসডব্লিউ আজকে হবে না, বইতে হবে না। এগুলো